আত্মসম্মান থাকলে বিবৃতি ভিক্ষা করতেন না ডক্টর ইউনূস, বললেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে ব্রিক্সের সদস্য হবে বাংলাদেশ। ডক্টর ইউনূসের বিচার নিয়ে পশ্চিমা হস্তক্ষেপ, সরকার বিচলিত নয়, বললেন শাহরিয়ার আলম। একনেকে 14,077 কোটি টাকার 20 প্রকল্প অনুমোদন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নির্দেশনা। বাংলা বান্ধায় 5 বছর ধরে পৌঁছে 190 টন গম, খোলা জায়গায় রেলওয়ে স্লিপার, বন্দরের কার্যক্রম ব্যাহত। এবং বদলে যাচ্ছে পাকিস্তানের নির্বাচনী সমীকরণ, তুষারখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ। আপনি চান কি না চান, আমরা আপনাকে দেশি সরিষার খাঁটি তেল দিয়ে যাব। জি হ্যাঁ, এই নিন সুরেশ সরিষার তেল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুপা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে: মুক্ত চিন্তার ঊর্ধ্বে বিএনপি জামাত জোটের ষড়যন্ত্র, 2002 সালের এই দিনে বন্ধ করে দেওয়া হয় 21-এর সম্প্রচার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্রিক্সের সদস্য পদ নিয়ে চিন্তাও ছিল না, চেষ্টাও করিনি। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী ব্রিক্সে যোগ দেবে বাংলাদেশ। গণভবনের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডক্টর ইউনূস নির্দোষ হলে বিদেশিদের কাছে বিবৃতি ভিক্ষা করতেন না। পরশ্রীকাতররা দেশের কোনো ভালো অর্জন দেখতে পায় না বলেও মন্তব্য করেন তিনি। আর বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে 15তম ব্রিক্স সম্মেলনে যোগদান সম্পর্কে মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান, এই সরকারের আমলে দেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিক্স সম্মেলনে যোগ দেয়া বিভিন্ন রাষ্ট্রনেতা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু কন্যা বলেন, আন্তর্জাতিক কোনো জোটে অংশ নিতে চেয়ে প্রত্যাখ্যাত হবে এমন শোচনীয় অবস্থান বহু আগেই পেছনে ফেলেছে বাংলাদেশ। পাবো না সে অবস্থাটা না, কিন্তু প্রত্যেক কাজটারই একটা নিয়ম থাকে, আমরা সেই দিন মেনেই চলি। প্রথমবারই যেই সদস্যপদ পাবো সেই ধরনের কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না, আর সেরকম কোনো চেষ্টাও কিন্তু আমরা করিও না বা কাউকে বলিও নাই। তারা ওই ভৌগোলিক অবস্থানটা বিবেচনা করে যে দেশগুলি তাদেরকে নেবেন এবং পর্যায়ক্রমিকভাবে তারা সদস্য সংখ্যা বাড়াবেন। সরকার প্রধান বলেন, ডক্টর ইউনূস কর ফাঁকি ও শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছে। এ মামলা পরিচালনায় আদালত স্বাধীনভাবে কাজ করবে। বিদেশিদেরকে বিবৃতি না দিয়ে ইউনূসের যাবতীয় দলিল যাচাই করার আহ্বান জানান তিনি। লোকের যদি এতই আত্মবিশ্বাস থাকতো যে তিনি কোনো কিছু অপরাধ করেননি, তাহলে ওই আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। আমাদের দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। শ্রমিকদের পক্ষ থেকে যদি মামলা করা হয়, লেবার কোর্টে যদি মামলা হয়, তা আমাদের কি সেই হাত আছে যে আমরা মামলা বন্ধ করে দেব? দ্রব্যমূল্য কমাতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, সিন্ডিকেটের উপর নির্ভরশীলতা কমিয়ে দেয়া হবে। তো যখন তারা এরকম আর্টিফিশিয়ালি দাম বাড়ে, আমরা তো সাথে সাথে সেটা আমদানি করি অথবা বিকল্প ব্যবস্থা আমাদের করি যে তারা বাধ্য হয় সে দামগুলি কমাতে। সিন্ডিকেট ভাঙা যাবে না, এটা তো কোনো কথা না। এবারও নির্বাচন জনগণের অংশগ্রহণে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এখন অংশগ্রহণ বলতে কাদের অংশগ্রহণ? ভোট চোরদের, ভোট ডাকাতদের, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, খুনি, 21 আগস্টে গ্রেনেড হামলাকারী, জাতির পিতার হত্যাকারী, 71 যুদ্ধ অপরাধী, তাদের অংশগ্রহণ এটা কি জনগণ চায়? বিদেশে বসে কে বা কারা আলোচনা বা ষড়যন্ত্র করছে তা নিয়ে সরকার চিন্তিত নয় বলেও জানান সরকার প্রধান। সদস্যপদ লাভ করে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করতে প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক ব্যক্তিবর্গের দেওয়া চিঠিকে বাংলাদেশের বিচার বিভাগের উপর সরাসরি হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তবে ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, সবার বক্তব্য দেওয়ার অধিকার আছে। আরও জানাচ্ছেন শাকের আরজু।
সম্প্রতি শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিচার শুরুর পর আসতে থাকে একের পর এক বিবৃতি। সোমবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লেখেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ ১৮৩ জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এদের মধ্যে আছেন নোবেলজয়ী, নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতারা। ডক্টর ইউনূসের মামলা স্থগিত চেয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন বিশেষজ্ঞদের ভূমিকা রাখার সুযোগ দাবি করেন তারা। এর প্রতিক্রিয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, স্বাধীন সার্বভৌম দেশের আদালতের উপর অযাচিত হস্তক্ষেপ করছেন এই আন্তর্জাতিক ব্যক্তিত্বরা। কারো প্রশ্ন থাকলে উন্মুক্ত আদালতের বিচার পর্যবেক্ষণের পরামর্শ সিনিয়র আইনজীবীদের। আমেরিকাতে বিচার ব্যবস্থা হচ্ছে, সেই বিচার ব্যবস্থার অনেক সমালোচনা আছে। ট্রাম্প ২০ মিনিট জেলখানায় ছিল, এ নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। সে ব্যাপারে তো নোবেল লরিয়েটরা কিছু বলছে না। বেলারুসের নোবেল লরিয়েট তো কনভিকশন হয়েছে, ও ব্যাপারে তো কিছু বলছে না। কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে এত মাথামাতি কেন, আমরা বুঝতে অক্ষম। কারণ কোনো দেশের কোনো নেতৃবৃন্দ অন্য দেশের বিচার ব্যবস্থার কোনো বিষয়ে কথা বলতে পারে না, বিচারাধীন ব্যবস্থায় কথা বলতে পারে না, এবং এটা বিচারাধীন এটা যে বিষয়, সেই বিষয়ে যে কথা বললে ওই দেশের বিচার প্রক্রিয়াতে এটা হস্তক্ষেপে শামিল হয়ে যায়। নোবেলজয়ী ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন, সবার বক্তব্য দেওয়ার অধিকার আছে। ডক্টর ইউনূসের বিচারে তড়িঘড়ি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জাতিসংঘের একটি সদস্যভুক্ত রাষ্ট্র, এবং যেহেতু সদস্যভুক্ত রাষ্ট্র, এই প্রতিটা দেশেরই বিষয় নিয়ে যদি কোনো আইনগত ব্যাপার নিয়ে যদি কোনো বরখেলাপ হয়, কেউ যদি কোনো কিছু হয়, অবশ্যই সবারই সেখানে আইনগতভাবে বিষয়ে বক্তব্য দেওয়ার অধিকার আছে। এটা না মানার ব্যাপার হচ্ছে ওই দেশের সরকার এবং তার আদালতের বিষয়। আগামী ৩১ আগস্ট শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আবারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের মামলা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিদের বিবৃতিতে সরকার বিচলিত নয়। গোটা বিষয়টি হতাশাজনক এবং বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ২ পাতা ভাড়া করতে যেখানে অন্ততপক্ষে $2 মিলিয়ন লাগে, সেই পরিমাণ অর্থ ব্যয় করে সেই পত্রিকায় একটা বিজ্ঞাপনের মতো কয়েকজনের স্বাক্ষর নিয়ে তিনি বা তার লোকজন এখন অর্থ বিনিয়োগ করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু এই মামলার সাথে এটার কোনো সম্পর্ক নেই। যেসব কন্ট্যাক্টসের কাছে পৌঁছালে তারা আমাদের কথাটা শোনার সম্ভাবনা আছে, আমরা তাদের কাছে এটার যতটুকু জানি আমরা তুলে ধরব। সরকার বা আমাদের দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন করে ব্যাখ্যা বা বলার কিছু নেই, কারণ আদালত সিদ্ধান্ত নেবেন। রিঅ্যাসুরেন্সটুকু দেব যে বিচার ব্যবস্থা স্বাধীন, নাথিং টু ওয়ারি, কিন্তু দে মাস্ট হ্যাভ দ্য গাটস অ্যান্ড কারেজ টু অ্যাকসেপ্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট। সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে আর জ্ঞানীরা করলে হবে না, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। একথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের মামলার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন, তাই দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। উচ্চ আদালতে হট্টগোল প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক কারণে আদালতের সম্মান যেন নষ্ট না হয়। এছাড়া সাইবার সিকিউরিটি আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না বলেও জানান তিনি। সেই জন্য আপনারা যদি কথা বলেন মন্ত্রী পরিষদে চূড়ান্ত এই মামলাটা যেই কারণে করা হয়েছে, যারা বাদী তাদেরও তো আমার মনে হয় একটা অধিকার আছে মামলা করা। মামলার জায়গায় আমি এর থেকে বেশি আর কোনো এই ব্যাপারে বলবো না। কিন্তু আমি একটা কথা বলবো, যেটা আমি আবারও বলেছি আগে, বাংলাদেশ এর বিচার বিভাগ স্বাধীন। কোনো অন্যায় বা অপরাধ সাধারণ মানুষ করলে তার বিচার হবে, কিন্তু বিজ্ঞ মানুষরা করলে তার বিচার হবে না। এই যে ইয়েটা সংস্কৃতি, এই সংস্কৃতি তো সৃষ্টি করা যায় না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক বৈঠকে নির্দেশনা দেন তিনি। এ সময় অপ্রয়োজনীয় ব্যয় পরিহারেও তাগিদ দেন তিনি। এছাড়া বৈঠকে ব্রিক্স ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়েও আলোচনা হয়। মেহেদী হাসানের রিপোর্ট। সরকারের হিসাব বলছে, গত জুলাই মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৬৯%। তার আগে জুন মাসে ৯.৭৪% এবং মে মাসে ছিল ৯.৯৪%। টানা কয়েক মাস ধরে ১০%-এর কাছাকাছি মূল্যস্ফীতির এ চিত্রই বলে দেয় দেশে নিত্যপণ্যের দাম কতটা বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকেও আলোচনা হয় বিদ্যমান মূল্যস্ফীতি নিয়ে। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর কৌশল নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যে প্রকল্পগুলোর কাজ শেষের পথে সেগুলোকে উচ্চ অগ্রাধিকার দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি। টার্গেট হলো ইনফ্লেশনটাকে কমাতে হবে। আমরা তাকে বলেছি ইয়েস, আমরা ইনফ্লেশনের গোড়ার লাগামকে আমরা ইতিমধ্যে আটকিয়েছি। গত 4 মাস যাবত একটানা প্রতি মাসে 1 কদম 2 কদম করে এইটা কমছে। আমার মনে হয় এই মাসেও একটু কমবে, যে মাস চলছে সেটা উনি বলছেন না, এটা আমাদের মেইন টার্গেট। এবং এই সূত্রে বলেছেন ব্যয় কমানো। সভায় আলোচনা হয়েছে ব্রিক্স ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়েও। এ সময় আগামীতে যেখানে বেশি সুবিধা পাওয়া যাবে সেখান থেকেই ঋণ নেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। আমরা ব্রিক্সের বারান্দায় অপেক্ষমান আছি, আমরা এখানে আরও কেউ আছেন। যেহেতু আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের ওখানে অলরেডি পূর্ণ সদস্য, বাই কন্ট্রিবিউটিং 1% অফ শেয়ার। আমাদের প্রধান ক্ষুধা কিসের? পুঁজির, বিনিয়োগ পুঁজি। এইটা আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট। আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা ঋণ কালকে চাইলে কালকেই পাবো। মঙ্গলবারের একনেক বৈঠকে 14,077 কোটি টাকা ব্যয়ে 13টি নতুন ও 7টি পুরাতন সহ মোট 20টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের 2টি ওয়ারহাউসে 5 বছর ধরে পড়ে আছে ভারত থেকে আমদানি করা 190 মেট্রিক টন গম। গমগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। শুধু তাই নয়, 4 বছর ধরে বন্দর ইয়ার্ডে খোলা আকাশের নিচে পড়ে আছে রেলওয়ে স্লিপার। এর ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। কাস্টমস কর্তৃপক্ষ বারবারই গম ও রেলের স্লিপার সরানোর কথা বললেও কার্যত কোনো পদক্ষেপই নেয়নি। পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রে মাসুম আলিসার প্রতিবেদন। 2018 সালে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মেসার্স ইমতিয়াজ ট্রেডার্স ভারত থেকে 190 মেট্রিক টন গম আমদানি করে। পরে স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র গম পরীক্ষা করে। গমগুলো নিম্নমানের এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক জীবাণু রয়েছে বলে জানায় তারা। ছাড়পত্র না মেলায় সেগুলো জব্দ করে বন্দরের 1 ও 2 নম্বর গুদামে রাখে কাস্টমস কর্তৃপক্ষ। তখন থেকেই 2টি গুদামে এভাবেই পড়ে আছে গমগুলো। পরের বছর ভারত থেকে কয়েক দফায় 14টি গাড়িতে 1300 পিস রেলওয়ে স্লিপার আমদানি করে ভারতীয় প্রতিষ্ঠান। তবে স্লিপারগুলো নিম্নমানের হওয়ায় আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এরপর থেকে এই ইয়ার্ডে পড়ে আছে স্লিপারগুলো। বন্দর সংশ্লিষ্ট ও ব্যবসায়ীরা বলছেন, এসব পচা গম ও রেলওয়ে স্লিপারের কারণে আমদানি রপ্তানি কাজে ব্যাঘাত ঘটছে। পচা গমগুলোর জন্য বৃষ্টি পানি আসলে গন্ধ হয়, এগুলো অপসারণ না করলে আমাদের মালজান রাখার একটু সমস্যা হয়। এখানে ওয়্যার হাউস মাত্র 3টা, এই 3টাই এনাফ না, কিন্তু তার ভিতরে 2টা ওয়্যার হাউসই এঙ্গেজ আছে সেই পুরাতন এই রাবিশ গম দিয়ে। পোর্ট কর্তৃপক্ষের কাছে আমরা আশা করব যে এগুলো দ্রুত অপসারণ করবে। বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক ও ইনচার্জ জানান, পচা গম ও রেলের স্লিপার সরানোর জন্য কাস্টমসকে নির্দেশ দেওয়া হয়েছে। বিজি স্লিপার এবং ওয়্যার হাউসে রক্ষিত গমগুলি দ্রুত অপসারণ করা হলে আমাদের পণ্য সংরক্ষণ এবং ইয়ার্ড আরও বেশি আমদানি রপ্তানিকৃত আরও গাড়ি তাদের অ্যাকোমোডেশন হবে বলে আমাদের বিশ্বাস। সুতরাং এটা দ্রুত অপসারণ করা দরকার বলে আমরা মনে করি। তবে বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার এসি JM আলী হাসান বন্দরের গুদামে জব্দ থাকা গম এবং রেলওয়ে স্লিপারগুলো দ্রুত সরানোর কথা জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দৃষ্টি দিচ্ছি পাকিস্তানের দিকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা দুর্নীতি মামলার রায় স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার পিটিআই প্রধানকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। এতে আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আপাতত আর কোনো বাধাই রইল না, যদিও এখনও আরও কিছু মামলা ঝুলছে তার নামে। আশরাফ শুভর রিপোর্ট। পাকিস্তানের তোষাখানা দুর্নীতি মামলায় গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড ও 1 লাখ রুপি জরিমানা করে ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি 5 বছরের জন্য ইমরানকে নিষিদ্ধ করা হয় নির্বাসনে। তাকে রাখা হয় পাঞ্জাবের কারাগারে। 8 আগস্ট নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল আবেদন করেন ইমরান। চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধান বিচারপতি ও ইসলামাবাদ হাইকোর্ট স্বীকারও করে নেন ইমরানের বিরুদ্ধে দেয়া রায়ে
প্রক্রিয়াগত ভুল ছিল। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মেহমুদ জাহাঙ্গীরের ডিভিশন বেঞ্চ ইমরানের তোষাখানা মামলার সাজা স্থগিতের আদেশ দেয়। তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়া হয়। তবে এখনো ঝুলছে অন্যান্য মামলা। ইমরানের বিরুদ্ধে 200টির বেশি মামলা থাকায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হবে বলে আশঙ্কা করছেন তার আইনজীবী। এদিকে ইমরানের সাজা স্থগিতের রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শাহবাজ শরীফ। এই রায়কে রাজনীতি এবং বিচার ব্যবস্থার জন্য অন্ধকার অধ্যায় বলে আখ্যা দিয়েছেন তিনি। তবে অন্য কোনো মামলায় দ্বন্দ্ব নেই ইমরানের বিরুদ্ধে, তাই আপাতত নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকল না ইমরানের। আশরাফ শুভ, 21 টেলিভিশন। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। বাড়ছে তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি, তলিয়ে গেছে ফসলের ক্ষেত, দুশ্চিন্তায় চরাঞ্চলের মানুষ। চোখ ধাঁধানো মেগা প্রকল্পে বদলে গেছে কক্সবাজার, পরিণত হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগের হাবে। আমার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাড়ছে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, কুশিয়ারা, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি। কাউনিয়া পয়েন্টে তিস্তা, পোড়াবাড়িতে যমুনা ও কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। রংপুরের কাউনিয়া পয়েন্টে এক সপ্তাহ ধরেই বিপদসীমার উপরে তিস্তার পানি। কাউনিয়া ও গঙ্গাচড়ার 30টি চরাঞ্চলের গ্রাম এখনও 2 থেকে 2.5 ফুট পানির নিচে। তলিয়ে গেছে ধানসহ বিভিন্ন শস্যক্ষেত। পানিবন্দী অন্তত 25,000 মানুষ। বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে ও পাওবো বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। চেয়ারম্যান শুকনিয়া যিনি দিতেছে তাতে আমাদের কিছু হয় না। এখন বাদে আমরা আস্থা রাখছি, বাদও তো পানি উন্নয়ন বোর্ড আমাকে থাকতে দেয় না। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধার অন্যান্য নদ নদীর পানি কমলেও তিস্তার পানি এখনও বিপদসীমার উপরে। পাটসহ অন্যান্য সবজি ক্ষেত নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় চরাঞ্চলের বাসিন্দারা। পাট আমি বসলাম 4 বিঘা জমিন, বন্যায় আমার ক্ষতি হয়ে গেছে। চারদিকে পানি আর পানি, শিক্ষার্থীরা কিভাবে আসবে, শিশুরা বাচ্চারা কিভাবে আসবে, ওদের তো আসলে নিরাপত্তার দরকার। সিরাজগঞ্জে যমুনা নদীতে আবারও বাড়ছে পানি, আতঙ্কে আছেন চরাঞ্চলের মানুষ। 2-4 দিনের মধ্যে পানি এসে এলাকা একদম ভরপুর হয়ে গেল, কানে কানে পড়ে গেল, যার কারণে দোকানটা আজকে আমরা উপরে তুললাম। এই যে খড়িগুলো দেখতেছেন এগুলো নিচে ছিল, তো পানি বেড়ছে, অনেক বেশি বাড়ছে, সেই কারণে আবার খড়িগুলো আমরা উপরে তুলছি। কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আবাদি জমি ও গোবাথান। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। স্মার্ট বাংলাদেশের যাত্রায় কোরিয়ার সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রযুক্তি খাত ছাড়াও শিল্প উন্নয়নে কোরিয়া হতে পারে অনুসরণীয় মডেল। কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনে আলোচনা সভায় এসব কথা বলেন বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কের 50 বছর। 70-এর দশকে দেশটির অবস্থা যা ছিল তা কম বেশি এই বাংলাদেশের মতোই। এখন প্রযুক্তির ব্যবহার ও প্রযুক্তি পণ্যে বিশ্বের শীর্ষ অবস্থানে। ডিজিটাল বাংলাদেশ এখন এগিয়ে চলছে স্মার্ট বাংলাদেশের দিকে। এই চলার পথে কোরিয়া হতে পারে অনুসরণীয়। এসব কথাই আলোচিত হলো সেমিনারে। Bangladesh should focus on attracting the digital company, which is the global leading digital company, where Korea and Bangladesh expert can work together, and it is also important how you transform your ideas into products. আলোচকরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রত্যেকটি মানুষকে যুক্ত করতে হবে প্রযুক্তির সাথে, বেরিয়ে আসতে হবে দুর্নীতির গণ্ডি থেকে। Bangladesh corresponds to the late 60s and early 70s level of Korean economic development when Korea paid attention to input expansion. Obviously technology can do a lot, but technology cannot solve it unless we change our mindset, unless we change our way of doing business and particularly the government operation. এই অগ্রযাত্রায় কোরিয়ার প্রত্যক্ষ সহযোগিতা চান সরকারের মন্ত্রিসভার সদস্যরা। Korea's cooperation for
the modernization and upgradation of our existing industries through direct or joint venture investment and through the exchange of knowledge, expertise and technology, Bangladesh could play a key role in reaching the said goal. বাণিজ্যিক অংশীদার হিসেবে একসাথে এগোনোর সমূহ সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ আসে সেমিনার থেকে। Close friend and partner to achieve our next vision, Smart Bangladesh. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। জন্মলগ্ন থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে 21 টেলিভিশন গণমানুষের আস্থা অর্জন করলেও 2 বছরের মধ্যেই স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হয়। 21 বছর আগে 2002 সালের 29 আগস্ট তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের চক্রান্তে বন্ধ করে দেওয়া হয় 21-এর সম্প্রচার। এর মাধ্যমে খর্ব হয় গণমাধ্যমের স্বাধীনতা, রুদ্ধ হয় মুক্ত চিন্তা চর্চার পথ। আরও জানাচ্ছেন মানিক শিকদার। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে 2000 সালের 14 এপ্রিল বাঙালির চিরায়ত উৎসব বাংলা নববর্ষের দিনে 21 টেলিভিশনের যাত্রা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন দেশের প্রথম বেসরকারি টেরিস্টোরিয়াল ও নতুন প্রজন্মের টেলিভিশন। আজকের এই মনোরম সন্ধ্যায় 21 টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। যাত্রা শুরুর পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ এবং বৈচিত্র্যময় অনুষ্ঠান দিয়ে কোটি বাঙালির মন জয় করে 21 টেলিভিশন। মুক্তিযুদ্ধের জয়গান, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ, যুদ্ধাপরাধীদের বিচারের বলিষ্ঠ দাবি, ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিল 21। এগুলো হয়তো জামাতের অনেক নেতারই পছন্দ হয়নি এবং যারা এটার বিরুদ্ধে সোচ্চার ছিল তাদের মধ্যে জামাত ইসলামের অনেক নেতাও ছিলেন, লয়ার ছিলেন। 2001 সালে সরকার পরিবর্তনের পরপরই বিএনপি জামাত জোট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় 21 টেলিভিশন। আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। সম্প্রচার বন্ধ করেই ক্ষান্ত হয়নি তারা। 21-এর প্রতিষ্ঠাতা, পরিচালক, কর্মকর্তা, সাংবাদিকদেরও নানাভাবে নাজেহাল করা হয়। সাইমন রিংয়ের কথা বলবো, এই লোকটা এত কিছু করার পরে তাকে যেভাবে 2 দিনের মধ্যে পুলিশের হুমকি দিয়ে তাকে বের করে দেওয়া হলো। জন্মলগ্ন থেকে 21 টেলিভিশন গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছিল বলেই মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিল বিএনপি জামাত জোট। ইটিভি বন্ধের প্রতিবাদে সোচ্চার হয় সাধারণ মানুষ। সারা দেশেই রাস্তায় নেমে আসে তারা। হঠাৎ করে বন্ধ হয়ে যাবে এটা মানুষ সহ্য করতে পারেনি এবং প্রায় প্রত্যেক জেলাতে, প্রত্যেক ডিস্ট্রিক্টে, ইনফ্যাক্ট এই বিল্ডিংয়ের সামনেই মানুষ প্রদর্শন করেছে, কান্নাকাটি করেছে। দীর্ঘ আইনি লড়াই শেষে 2005 সালে সম্প্রচারের বৈধতা দেন আদালত, কিন্তু সম্প্রচার নিয়ে চলে নানা টালবাহানা। 2007 সালে আবারও আলোর পথে যাত্রা শুরু করে 21 টেলিভিশন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেই পথ চলছে 21 টেলিভিশন। 21 মানে মাথা নত না করা। আপনারা দেখছেন 21 টেলিভিশন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চোখ ধাঁধানো মেগা প্রকল্পে বদলে গেছে পর্যটন নগরী কক্সবাজার। গভীর সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও আন্তর্দেশীয় রেল সংযোগের কারণে আন্তর্জাতিক যোগাযোগের হাবে পরিণত হতে যাচ্ছে এই জেলা। মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের মধ্য দিয়ে কক্সবাজার হয়ে উঠেছে দেশের জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্থান। নানা উন্নয়ন প্রকল্প ঘুরে এসে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন তাফসির হাসান। এক পাশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, অন্য পাশে সবুজের হাতছানি। গেল 1.5 দশকে এ জেলা বদলেছে বহুগুণ। আওয়ামী লীগ সরকারের হাত ধরে বদলে যাওয়া জনপদ এখন কক্সবাজার। সমুদ্রের পাড় ধরে 100 কিলোমিটারের মেরিন ড্রাইভ পেরিয়ে পর্যটকদের বিস্তৃতি টেকনাফ পর্যন্ত। এ সড়কেরই এক প্রান্ত সাবরাঙে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিয়ে গড়ে উঠছে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন। খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্পের আওতায় 5 তলা বিশিষ্ট 139টি বহুতল ভবনে থাকতে পারবে জলবায়ু উদ্বাস্তু 4000
409 পরিবার। আগামী বছর ইনশাআল্লাহ জুন মাসের মধ্যেই আমরা আশা করছি যে সম্পূর্ণ প্রকল্পের কাজ শেষ করতে পারবো। এবছরই কক্সবাজার যুক্ত হতে যাচ্ছে দেশের রেল নেটওয়ার্কের সাথে। রেল লাইন সম্প্রসারিত হচ্ছে মিয়ানমারের গুমধুম পর্যন্ত, যা যুক্ত হবে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সাথে। আমরা 6.5 থেকে 7 ঘন্টার মধ্যে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন নিয়ে আসতে পারবো। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত এবং রিফুয়েলিং হাব হিসেবে গড়ে তুলতে জোরে সোরে চলছে কর্মযজ্ঞ। দেশে প্রথমবারের মতো সমুদ্রের উপর রানওয়ে করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে খুরুশকুলে নেওয়া হয়েছে বায়ুবিদ্যুৎ প্রকল্প, যেখান থেকে আসবে 60 মেগাওয়াট বিদ্যুৎ। এই 10টি টারবাইনের মাধ্যমে আমরা বর্তমানে জাতীয় গ্রিডে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করছি। মাতারবাড়িতে গড়ে তোলা হয়েছে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এবছরই এখানকার বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। নেক্সট ডিসেম্বরে আমরা এটা ফুল সিওডিতে আমরা ডিক্লারেশনে চলে যেতে। বদলে যাওয়া বাংলাদেশে এখন যেসব বড় বড় প্রকল্প চলমান রয়েছে তার মধ্যে অন্যতম মাতারবাড়ির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে 600 মেগাওয়াট বিদ্যুৎ এবছরই পেতে যাচ্ছে বাংলাদেশ। একই সাথে এখানে নির্মাণ করা হয়েছে গভীর সমুদ্র বন্দর। দেশের 2 সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মোংলায় 9 মিটারের বেশি গভীরতার জাহাজ ভিড়তে পারে না। এমন বাস্তবতায় মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর, যেখানে 15 মিটার গভীরতার বিশাল জাহাজ ভিড়তে পারবে অনায়াসে। আন্তদেশীয় প্রবেশদ্বার হিসেবে এ বন্দর কাজ করবে। মহেশখালীতে বাস্তবায়িত হয়েছে সিঙ্গেল পয়েন্ট মুরিং SPM প্রকল্প। সমুদ্রে 146 কিলোমিটার এবং স্থলভাগে 74 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে মাদার ভেসেল থেকে সরাসরি তেল খালাস হবে মহেশখালীর রিজার্ভারে, যাবে চট্টগ্রামের স্টার্ন রিফাইনারিতেও। কুতুবদিয়া থেকে চিটং পর্যন্ত নিতে আমাদের প্রায় 10 থেকে 12 দিন লাগতো, সেটা আমরা 48 ঘন্টার মধ্যে নিতে পারবো। সামুদ্রিক শৈবাল এবং প্রাণী রক্ষা, সেই সঙ্গে সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে গড়ে উঠেছে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। আমাদের গবেষণার মাধ্যমে আমরা জানাই দিই সরকারকে যে আপনি এখানে মাছ পেতে পারেন বেশি। কক্সবাজার বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে বিমানপথে, সমুদ্রপথে এবং রেলপথে সারা বিশ্বের সাথে কানেক্টেড হওয়ার কিন্তু পসিবিলিটি আছে। উন্নয়ন এবং নিরাপত্তায় বদলে যাওয়া কক্সবাজার এখন ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দের জায়গা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, কক্সবাজার। এবার জানাবো ব্ল্যাকহিট ডেঙ্গু পরিস্থিতির খবর। ডেঙ্গুর রেড জোনে থাকা রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি জুলাইয়ের তুলনায় আগস্টে অনেকটাই কমেছে, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত কর্তৃপক্ষ। মোহাম্মদ কবিরের রিপোর্ট। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। ডেঙ্গু রোগী বৃদ্ধির সময় হাসপাতালটিকে রেড জোনে রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর। জুলাই মাসে রোগী বাড়লেও আগস্টে ভর্তি অর্ধেকে চলে এসেছে। ডেঙ্গু ওয়ার্ডে নেই শয্যা সংকট, চিকিৎসা সেবায় সন্তুষ্ট রোগী ও স্বজনেরা। এখানে আসছি, এসে চিকিৎসা করতেছি, একটু আরামের দেখিয়েছি। মুগদা মেডিকেল ভর্তি করাইছি, এখন সে বেটার ফিল করতেছে। গতকালকে থেকে তার ডেভেলপমেন্ট শুরু হয়েছে, পার্টি রেট চেঞ্জ আসতেছে, এখন আজকে অনেক ভালো ফিল করতেছে। এখানে আসার পরে কিছুটা স্বস্তি লাগতেছে। ভর্তি থেকে শুরু করে এখন পর্যন্ত চিকিৎসাতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং সবার আন্তরিকতা আছে, ওষুধ স্যালাইন সব দিক দিয়ে আমরা পাচ্ছি। ডেঙ্গুর মৌসুম চলমান থাকায় যে কোনো ধরনের জ্বর বা অস্বাভাবিক কিছু হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। এখন একটু ডেঙ্গুর মৌসুম চলছে সারা দেশে, আমার অনুরোধ রইবে আপনি যে কোনো কারণে অসুস্থ হলেই অনুগ্রহপূর্বক বাসায় অপেক্ষা না করে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে NS1 টেস্টটি করুন, CBC পরীক্ষাটি করুন। আপনি নিশ্চিত হন যে আপনি ডেঙ্গু আক্রান্ত নন, তাহলেই এখান থেকে রেহাই পাওয়া যাবে। রোগী বেড়ে গেলেও সেবার সংকট হবে না বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা।
সাবধান, কারণ 1 সেকেন্ডের মধ্যেই আপনার বাচ্চা হয়ে পড়তে পারে মারাত্মক ডেঙ্গু মশার শিকার। সেই জন্যই নিয়ে আসুন কালো হিট। এটা মশাদের মেরে ফেলে সঙ্গে সঙ্গে। কালো হিট, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। সন্ধ্যার সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। অনলাইন থেকে তারেকের বক্তব্য অপসারণ শুরু, হাইকোর্টকে জানালো বিটিআরসি। যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের মতো নিরাপত্তা চান জেলেনস্কি। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। হাইকোর্টের আদেশে অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বিটিআরসির আইনজীবী খন্দকার রেজাই রাকিব বিষয়টি আদালতকে জানান। বলেন, তারেক রহমানের বক্তব্যের অনলাইন ইউআরএল তালিকা করে সরানোর কাজ শুরু হয়েছে। এদিকে তারেক রহমানের মামলায় আদেশ দেওয়ার পর বিএনপিপন্থী আইনজীবীদের এজলাসে হট্টগোল দুঃখজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। স্বাধীন দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালত কর্তৃক যদি কোনো রায় দেওয়া হয়, তারপর কোনো কথা বলা হয়, সেটা তো সমীচীন না। এটা তো আমি মনে করি এই বিচার ব্যবস্থার প্রতি তাদের যে মনোভাব বা যে দৃষ্টিভঙ্গি, এটা তো মানুষ ভুল বুঝতে পারে। বিটিআরসি সাথে সাথেই বিভিন্ন ইউআরএল তারা নিজেদের থেকেই মিলিয়ে বিভিন্ন লিস্ট করে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং খুবই জোরালোভাবে তারা কাজ করছে এবং আশা করি অদূর ভবিষ্যতেই তারা সবগুলো টেক ডাউন বা রিমুভ করতে পারবে। এবং ইন দ্য মিন টাইম আমরা হাইকোর্টে আমরা যোগাযোগ রাখছি যে যত তাড়াতাড়ি সম্ভব সার্টিফাইড কপিটা আমরা পাওয়ার জন্য। সার্টিফাইড কপি পেলে আমাদের জন্য আরও সুবিধা হবে। দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডি 7 নম্বর সড়কের বায়তুল আমান মসজিদে। জোহরের নামাজের পর জানাজা পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের ইমাম মোহাম্মদ জামাল। জানাজায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, জেমকন গ্রুপের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজার নামাজ শুরু হওয়ার আগে কাজী শাহেদ আহমেদের বড় ছেলে কাজী নাবিল আহমেদ তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। কাজী শাহেদ আহমেদের প্রথম জানাজার নামাজের পর তার মরদেহ নেওয়া হয় আবাহনী ক্লাবে। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শ্যামপুর কদমতলীতে আলোচনা সভায় বিভিন্ন দেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকরের আহ্বান জানান বক্তারা। এ সময় সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন একুশে টেলিভিশনের পরিচালক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে এম শহীদুল্লাহ, সংগঠনের সচিব ফরিদ উদ্দিন আহমেদ রতন সহ সংগঠনের নেতারা। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আত্মসম্মান থাকলে বিবৃতি ভিক্ষা করতেন না ডক্টর ইউনূস, বললেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে ব্রিক্সের সদস্য হবে বাংলাদেশ। ডক্টর ইউনূসের বিচার নিয়ে পশ্চিমা হস্তক্ষেপ, সরকার বিচলিত নয়, বললেন শাহরিয়ার আলম। একনেকে 14,077 কোটি টাকার 20 প্রকল্প অনুমোদন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নির্দেশনা। বাংলা বান্ধায় 5 বছর ধরে পড়ছে 190 টন গম, খোলা জায়গায় রেলওয়ে স্লিপার, বন্দরের কার্যক্রম ব্যাহত। বদলে যাচ্ছে পাকিস্তানের নির্বাচনী সমীকরণ, তোষাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত, মুক্তির নির্দেশ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2051 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।